ওকে, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও। আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিক আছে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত। একটু জানিয়ে দাও, আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ এবং সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি মনে হয়, তাই না? দেরি না করে আমরা শুরু করি। তোমরা সবাই একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে আমরা আলোচনা করব ধ্বনি ও বর্ণ প্রকরণ, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা মূলত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি বর্ণ রিলেটেড আমাদের বিগত সালে ভার্সিটির যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করব এবং আমরা কনসেপ্টটা ভালো করে বোঝার জন্য সলভ করব। আমি দেখতে পাচ্ছি যে আব্দুল আলিম রাজ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, অনেকেই যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবং সবাইকে একটু মেনশন করে একটু মেনশন দিয়ে দাও। আমরা অনেকেই মিলে আজকের এই চমৎকার ক্লাসটি করব। আবার বলছি, আজকের এই ক্লাস এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীদেরকে ডেডিকেটেড করে নেওয়া হবে এবং আমরা অনেকগুলো ভার্সিটি প্রশ্ন সলভ করব, ঠিক আছে? প্রথম মেনশন দিলাম আমার ফ্রেন্ডে, থ্যাংক ইউ। সাজ্জাদ রহমান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক দিন পর আমি লাইভ ক্লাস নিচ্ছি, অনেক দিন। লাস্ট আসলে কবে লাইভ ক্লাস নিয়েছি, মানে লাইভ ক্লাস বলতে ফ্রি লাইভ ক্লাস আমি কবে নিয়েছি আমার মনে নেই। তো অনেক দিন পর আসলে লাইভ ক্লাস নিচ্ছি, খুবই ভালো লাগছে। এবং অনেকেই আমি দেখতে পাচ্ছি যে যুক্ত হয়েছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা এবং সবাইকে একটু মেনশন করে দিবা, ওকে? তো আজকে তোমরা অনেকেই আমাদের যুক্ত হয়েছ ঢাবি খ এবং ভার্সিটি অ্যাডমিশন, আমাদের যেই 24 ব্যাচের যে কোর্সটা আছে সেইখানে, হ্যাঁ? তো সেখানে যুক্ত হয়েছ সবাই একটু। শুভ ভাই আমাদের ওই যে ঢাবি খতে একটা শেয়ার দিয়ে দেন। তো ঠিক আছে। অ্যান্ড অনেকেই আমাদের কোর্সে যুক্ত হয়েছে, যারা কোর্সে স্টুডেন্ট তারাও করতে পারবে, সেই সাথে যারা আমাদের আজকের ফ্রি অডিয়েন্স তোমরা যারা রয়েছে তোমরাও আমাদের এই ক্লাসটি করতে পারবে, ওকে? তো এই ক্লাসটা আমাদের দুইটা পেজ থেকে হচ্ছে, বন্দি পাঠশালা পেজ থেকে, এরপর আপনার বাংলা অ্যাডমিশন ভর্তি হবো। এই কোর্সটা আমার আসলে সিঙ্গেল বাংলা অ্যাডমিশন নাই। তোমরা আমার কাছে সিঙ্গেল পড়লে ওই আরেক জায়গাতে তোমাকে বাংলা ইংরেজি ইংরেজি সাধারণ জ্ঞান পড়তেই হবে। কাজে আমাদের এইখানে যারা সিঙ্গেল বাংলা চিন্তা করতেছো, দরকার নাই, এটাই করো, বাংলাও হবে, সবই হবে, ঠিক আছে? আর বাংলাবাজ যে বইটা, এই বইটা আমি আশা করি 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ বইটা আমি নিয়ে আসতে পারবো, বইটা বের হয়ে যাবে, ওকে? আচ্ছা, তো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। প্রথমত আমরা এখানে অনেকগুলো কনসেপ্ট রয়েছে। এই অধ্যায়টা আসলে ভালো করে পড়াতে গেলে আমার মিনিমাম 2টা ক্লাস লাগবে। তো আজকের ক্লাসে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব, ওকে? তো আজকের ক্লাসে আমরা প্রথম পার্ট যেটা, সেই প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই যুক্ত হয়েছে, সবাই একটু শেয়ার করে দিবা। অ্যান্ড অনেকেই রাজ বলেছে যে বাংলা বাজার অপেক্ষা আছে, ইনশাআল্লাহ যথারীতি বের হবে। বইয়ের কাজ প্রায় শেষের দিকে ইনশাআল্লাহ। এবার বেস্ট একটা বই তোমাদেরকে উপহার দিব এবং এই বইটা আমি তোমাদেরকে দেখাবো যে আসলে এই বইটা কেমন। তারপর তোমরা চিন্তা ভাবনা করো অন্য বইয়ের সাথে করে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি আমাদের পড়াশোনায়। তো এইখানে আমরা অনেকগুলো কনসেপ্ট আছে, আমরা সবগুলো কনসেপ্ট আসলে পড়তে গেলে আমাদের অনেক সময় লাগবে। যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো পড়বো, পরবর্তী পার্টে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, ওকে? তাহলে হোপফুলি আমরা বুঝাইতে পারছি। এইবার চলো আমরা একটু চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়, মূল আলোচনায়। তো আজকের ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে এবং টু বি অনেস্ট বিলিভ মি, যে আজকের ক্লাসটা যদি না করো এন্ড এই টপিকটা তুমি যদি ভালো করে না বুঝো, মানে একদম মন থেকে বলছি যে তুমি বাংলায় ভালো করতে পারবে না, মানে স্পেশালি বাংলা ব্যাকরণে তুমি ভালো করতে পারবে না, ওকে? তো এইটা এমন একটা টপিক, যেই টপিকটা তোমাকে পড়তেই হবে। ব্যাকরণ শুধু যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য এইটা না, তোমাকে সারা জীবন তোমার যে কোনো ব্যাকরণ পড়তে গেলেই তোমার এই টপিকটার উপর তোমার বেসিক ধারণা থাকা লাগবে। এবং আজকের ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা যে আসলে ভাই আপনি অসাধারণ হচ্ছে, তুমি বুঝতে পেরেছো অসাধারণভাবে, ঠিক আছে? ভাই আমি আলিম প্রথম বর্ষে তামিম মিল্লাতের ছাত্র, আমার কি ক্লাসটা হেল্পফুল হবে? হ্যাঁ, করতে পারো, অ্যাডমিশন রিলেটেড, বাট একাডেমিকে এই ক্লাসটা খুব একটা কাজে আসবে না। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তো খেয়াল করো ভাইয়া, প্রথমত আমরা যদি ধ্বনিকে যদি ভাগ করি, আমাদের 2 ধরনের ধ্বনি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বা বর্ণকেও আমরা যদি 2 ভাগে ভাগ করি, সেটা 2 ভাগে করা যায়। একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, রাইট? এখন খেয়াল করো ভাইয়া, স্বরবর্ণ আমরা জানি ক খ গ ঘ,
ব্যঞ্জন বর্ণ সরি স্বরবর্ণ স্বর সরিয়া রস্বই দীর্ঘই, ব্যঞ্জন বর্ণ ক খ গ গ। বলো তো ভাইয়া স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা, ব্যঞ্জন বর্ণ ধরো আমি লিখলাম ক খ গ, এই বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য নেওয়া লাগে। যেমন তুমি উচ্চারণ করো ক ক যোগ অ, খ খ যোগ অ, গ গ যোগ অ, দেখছো প্রত্যেকটার সাথে স্বরীয় উচ্চারিত হচ্ছে। কিন্তু স্বরবর্ণ স্বাধীন, সে তার নিজের মতো করে উচ্চারিত হতে পারে, স্বরেয় স্বরেয়া রস্বই, বাধা ছাড়া নিজের উপর নিজে, সে অন্য কারোর উপর অবলম্বন করা লাগে না, কিন্তু ব্যঞ্জন বর্ণ লাগে। তো এই স্বরবর্ণকে আমরা গঠনের দিক থেকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক স্বরধ্বনি। একটা মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক। আবার বলছি, আমরা স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কি? মৌলিক স্বরধ্বনি কি? মৌলিক মানে হচ্ছে যাকে ভাঙা যায় না। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যাকে ভাঙা যায় না, অর্থাৎ যেই স্বরধ্বনিটাকে তুমি ভাঙতে পারবে না সেটা মৌলিক স্বরধ্বনি। এরকম বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7। কত বলো? 7। একটু খেয়াল করো, এই যে 7টা আছে, এই 7টা কি কি? এই 7টার ভিতরে রয়েছে স্বরেয়, রয়েছে স্বরেয়া, রয়েছে রস্বই, রয়েছে রস্বাউ, এ ও আ। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। দেখো এই 7টাকে যখন তুমি উচ্চারণ করতে যাবা তখন দেখবা যে এই 7টাকে তুমি আর ভাঙতে পারতেছো না। দেখো তুমি রস্বই এটাকে তুমি ভাঙতে পারবা না, কিন্তু দীর্ঘই এটাকে তুমি ভাঙতে পারবা, বিশ্লেষণ করতে পারবা। ছোটবেলায় আমরা পড়েছি মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে সেই পদার্থ যেটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না, পড়ছো না? তাহলে মৌলিক স্বরধ্বনি কি? যেই স্বরধ্বনিকে ভাঙা যায় না, বা ভাঙলে ওই স্বরধ্বনি ছাড়া আর কোনো স্বরধ্বনি পাওয়া যায় না। কথা কি বুঝো নাই? এখন খেয়াল করো, তাহলে মৌলিক স্বরধ্বনি 7টা। এখন বাবা বলো তো, এই 7টার ভিতরে একটা আছে যেটা বর্ণ না, কোনটা? আমি মনে বুঝাইতে পারি না। এই 7টা স্বরধ্বনির ভিতরে একটা আছে যেটা বর্ণ না, যেটা বর্ণ নয়। যেটা কি নয়? বর্ণ নয়। প্রশ্ন হচ্ছে সেটা কোনটা? বলো তো এই 7টার ভিতরে একটা আছে যেটা বর্ণ নয়। প্রশ্ন হচ্ছে সেটা কোনটা? ভেরি গুড, ভেরি গুড, একদম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। থ্যাংক ইউ সো মাচ। সবার আগে উত্তর করেছে লাবণ্য, থ্যাংক ইউ লাবণ্য। ইসরাত উত্তর করেছে, রাকিবুন নাহার উত্তর করেছে, আব্দুল কাদের উত্তর করেছে, মাসুম বিল্লাহ উত্তর করেছে। এই মাসুম বিল্লাহ লিখছে স্বরেয়। এত সুন্দর করে পড়ানোর পর যদি ভুল করো তাহলে তুমি মানুষ না, তুমি হাও বলবো না, নামটা বলবো না, তোমরা বুঝে নিও। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এটা আছে, এই এটা কিন্তু বর্ণ না, এটা ধ্বনি। আচ্ছা বলো তো, 50টা বর্ণের ভিতরে কি এটা কি তুমি পাও? তুমি স্বরেয় থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এইটা তুমি কোথাও পাইছো? পাও নাই। তাহলে স্বরধ্বনি বললে 7, কিন্তু যখন বলবে স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ, খেয়াল করো যদি আমার পরীক্ষাতে প্রশ্ন আসে মৌলিক স্বরবর্ণ, আজকের ক্লাস খুবই ইনফরমেটিভ, মাথা খোলা রেখে পড়তে হবে, এগুলো কোথাও পড়াবে না এভাবে ডিটেলস। তাহলে যখন বলবে মৌলিক স্বরবর্ণ তখন হচ্ছে এই 6টা, কারণ এইটা তো বর্ণ না। বর্ণ বললে আমাকে অবশ্যই 50-এর ভিতরে থাকতে হবে। তাহলে যখন আমাকে বলবে যে মৌলিক স্বরবর্ণ, তখন সেক্ষেত্রে আমরা উত্তর করব কয়টা বলো তো? 6টা। একটা স্বরেয়, আরেকটা স্বরেয়া, আরেকটা রস্বই, আরেকটা রস্বাউ, আরেকটা এ ও। বুঝছো কথা? বুঝছো না বুঝো নাই? এখন এই যে খেয়াল করে দেখো এইখানে, তাহলে মৌলিক স্বরধ্বনি 7, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে মৌলিক স্বরবর্ণ, কি বলে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে মৌলিক স্বরবর্ণ, তাহলে উত্তর কয়টা হবে বলো তো? মৌলিক স্বরবর্ণ 6। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মৌলিক স্বরধ্বনি, তাহলে পরীক্ষায় প্রশ্ন এলে উত্তর করতে হবে তখন হচ্ছে 7। কথা বুঝছো না বুঝো নাই? তাহলে এইবার আমাকে একটু বলো তো ভাইয়া, এই মৌলিক স্বরধ্বনির কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থাৎ এই জিনিসটা ক্লিয়ার, বুঝছো? কোর্সে ভর্তি হলে কি বই পাবে? বই পাবা না। কোর্সে ভর্তি হলে একটা আমাদের মডেল টেস্ট পাবা, কোর্সে ভর্তি হলে মডেল টেস্ট প্লাস কোশ্চেন ব্যাংক পাবা, ওএমআর পাবা, যেগুলোতে ঘরে বসে ওএমআর দিয়ে দাগিয়ে দাগিয়ে এক্সাম দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কথা বুঝছো? এইবার আসো, এই যে 7টা ধ্বনি, এইগুলোকে একটু বিশ্লেষণ করে দেখি যে কিভাবে এগুলো বিশ্লেষণ করা যায়। খেয়াল করো। আচ্ছা, এইখানে একটু বলে রাখি, এই যে যেটা আছে এটাকে ধ্বনিবিজ্ঞানী আব্দুল হাই
1974 সালে তিনি এটাকে ধ্বনিমালায় অ্যাড করেছেন। তো পরীক্ষাতে প্রশ্ন আসে এটার জনক কে বা এটাকে যুক্ত করেছেন কে? ধ্বনিবিজ্ঞানী আব্দুল হাই। এখানে ইনফরমেশনটা দেওয়া আছে, কত সালে যুক্ত করেছেন, উত্তর হচ্ছে 1974 সালে। এটা একটু মনে রাখবে ইনফরমেশনটা। এরপর আসো আমরা চলে যাই, এইখানে দেখো আমরা এই 7টা ধ্বনি বুঝতে হবে ভাইয়া, মাথা খোলা রাখতে হবে। প্লিজ প্লিজ আমার দিকে তাকাও, অন্য দিকে তাকানো যাবে না। এটা অন্য 8-10টা টপিকের মতো না, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আবার বলছি, এটা বুঝতে হবে, মাথা খোলা রাখতে হবে। আশেপাশে মানুষ থাকলে সরাই দাও, রুমের ভিতর বসো। এই টপিক এখন ভালো করে না পড়লে আর পড়া হবে না। কোচিংয়ে ভর্তি হবা অফলাইনে, এরকম ধ্বনিবর্ণ এক ক্লাসে এক অংশ নিবে না, এক ক্লাসে 3-4টা টপিক র্যান্ডম চলবে উড়াধুরা, তখন এভাবে বুঝাবে না। খাতায় লিখে রাখিও, আমি যেটা বলছি অফলাইনে যাবা, ক্লাস করবা, তারপর আমার কথার সাথে মিলবে। সুতরাং ভালো করে খেয়াল করো আমার দিকে। এখন দেখো, যেই 7টা আমরা মৌলিক স্বরবর্ণের কথা, যেই 7টা মৌলিক স্বরধ্বনির কথা, এগুলো আমরা এখানে লিখলাম। তো এইখানে দেখো, একটা হচ্ছে রস্বই, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে রস্বউ, আরেকটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে স্বরেয়, আর এখানে সেন্ট্রালে আছে হচ্ছে স্বরেয়া। এই হচ্ছে আমাদের 7টা বর্ণ, 7টা ধ্বনি, মৌলিক স্বরধ্বনি। এই 7টা কি মৌলিক স্বরধ্বনি। এখন এগুলো পোস্টমর্টম করবো, ওকে? এগুলোকে একদম ভাঙবো, বিশ্লেষণ করবো। এখন এই পাশে আমরা মোট তিনটা ধ্বনি লিখেছি। কয়টা? 3টা। এই 3টাকে আমরা বলছি, এই 3টা হচ্ছে সম্মুখ, উষ্ঠাধর, প্রসারিত। আচ্ছা, সম্মুখ মানে কি? সম্মুখ মানে হচ্ছে সামনে, মানে জিহ্বা সামনে আসবে। এই 3টা যখন উচ্চারণ করবা তখন জিহ্বার সামনে আসবে, ঠিক আছে? জিহ্বা কি আসবে? সামনে আসবে। প্রসারিত মানে হচ্ছে তোমার এই মুখটা এইটা প্রশস্ত হবে, এইভাবে বুঝছো? খেয়াল করে, এইভাবে খেয়াল করো। যেমন দেখো রস্বই, দেখো এই যে রস্বই, ধরো এটা হচ্ছে তোমার জিহ্বা সেন্ট্রাল পয়েন্ট। আবার বলছি, এটা সেন্ট্রাল পয়েন্ট। দেখো সেন্ট্রাল পয়েন্ট থেকে রস্বই উচ্চারণ করলে জিহ্বাটা আগাই যায়। রস্বই, দেখো রস্বই, দেখো রস্বই আগে গেছে, দেখছো? আবার দেখো মুখটা এরকম ফাঁক হয়ে যায়, যে রস্বই, দেখো এই যে রস্বই, জুম দিয়ে দেখাইতে পারলে ভালো হইতো। রস্বই, সুন্দর না? কিন্তু এই পাশের বর্ণগুলো বলছে যে পশ্চাৎ উষ্ঠাধর গোলাকৃত, মানে জিহ্বা পেছনের দিকে যাবে। এবার সেন্ট্রাল পয়েন্ট থেকে জিহ্বা পিছনের দিকে যাবে। যেমন দেখো উচ্চারণ করো রস্বউ, ও এবার জিহ্বা অটোমেটিক ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। রস্বউ, দেখো মানে মনে হয় যে তাকে টানে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। রস্বউ, এবার উচ্চারণ করো রস্বই, জিহ্বা সামনে, রস্বউ, জিহ্বা পিছনে। হাই হাই, এটা কি? এটাই খেলা, এটাই খেলা। এটা আমি যে বলি বাংলা খেলনা, এটা তো খেলনা। খেলনা দিয়ে কি করি? খেলি। এই বাংলা নিয়ে খেলতে হবে। কি করতে হবে বলো? খেলতে হবে। খেলতে খেলতে অনেক বড় খেলোয়াড় হতে হবে, বুঝছো? অনেক বড় খেলোয়াড় হতে হবে। কোন খেলোয়াড়? বাংলার খেলোয়াড়, বুঝছো? খেলতে হবে। এবার আসো আমরা খেলি আবার। এখন খেয়াল করো, এরপর দেখো, আবার দেখো রস্বউ যখন উচ্চারণ করো, দেখো খুব মজার, ইন্টারেস্টিং। যখন তুমি রস্বউ উচ্চারণ করো তখন দেখো এই যে জিহ্বাটা এভাবে হয়ে যাচ্ছে। দেখো এই যে এইটা হচ্ছে তোমার মুখ, এই মুখটা এভাবে হয়ে যায়, গোল হয়ে যায়। গোলাকৃত মানে কি? গোল হওয়া। দেখো রস্বউ, দেখো রস্বউ, দেখো রস্বউ। এবার তুমি এটা উচ্চারণ করো রস্বই। এবার দেখো এই যে মুখ এমন হয়ে যায়, রস্বউ। হাই হাই, ঘটনাটা কি? এজন্য আমরা এগুলোকে বলছি সম্মুখ উষ্ঠাধর প্রসারিত, এটাকে বলছি সম্মুখ উষ্ঠাধর গোলাকৃত, সরি পশ্চাৎ উষ্ঠাধর গোলাকৃত। তাহলে ঘটনা কি বুঝছো? এই বলো, কথা বলো, বুঝছো? সিম্পল ভাই। আবার খেয়াল করো, এবার এইটাকে বলছো উচ্চ, অর্থাৎ যখন রস্বই উচ্চারণ করো তখন দেখো সবচাইতে জিহ্বা বেশি সামনের দিকে আসে। ধরো জিহ্বা এখানে একটুক পর্যন্ত চলে গেছে, রস্বই এই জায়গাতে চলে গেছে, কিন্তু এ উচ্চারণ করো এ, দেখো এখন জিহ্বা একটু কম সামনে যায়, এটার থেকে কম যায়, মানে রস্বই। এই জন্য এটা হচ্ছে উচ্চ মধ্য। আবার দেখো রস্বই যখন উচ্চারণ করো তখন দেখো এই যে মুখ সবচাইতে বেশি ফাঁক হয় এরকম, কিন্তু যখন তুমি এ উচ্চারণ করো তখনও এই মুখটা প্রশস্ত হয় কিন্তু তুলনামূলক কম। এই যে দেখো তখন হয় অবস্থাটা হয় এরকম, একটু কম। আবার এই এ উচ্চারণ করলে এটা আরো কম। এজন্য উচ্চ মধ্য নিম্ন, আর এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, এটাকে বলা হয় কেন্দ্রীয় উষ্ঠাধর বিবৃত্ত। তাহলে এইটা হচ্ছে কি? রস্বউ হচ্ছে উচ্চ, ও হচ্ছে উচ্চ মধ্য, স্বরেয় হচ্ছে নিম্ন মধ্য। কথা বুঝছো? এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, খেয়াল করো, এই বাচ্চারা খেয়াল করো, এই দিকে দেখো। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভাইয়া আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি
প্রশ্ন হচ্ছে, খেয়াল করো, প্রশ্ন হচ্ছে নিচের কোনটি, প্রশ্ন কি নিচের কোনটি সম্মুখ, খেয়াল করো, নিচের কোনটি সম্মুখ ওষ্ঠাধর, ওষ্ঠাধর প্রসারিত, প্রসারিত উচ্চ মধ্য, উচ্চ মধ্য, আমি অপশন দিলাম না, অপশন ছাড়া আনসার করো। নিচের কোনটি সম্মুখ ওষ্ঠাধর উচ্চ মধ্য, নিচের কোনটি সম্মুখ ওষ্ঠাধর উচ্চ মধ্য। ভাই কোর্সটা কত মাসের? এটা এখন থেকে শুরু হবে, ঢাকা ইউনিভার্সিটির একদিন পর্যন্ত চলবে, ঠিক আছে? বলো নিচের কোনটি সম্মুখ, নিচের কোনটি সম্মুখ ওষ্ঠাধর প্রসারিত উচ্চ মধ্য, নিচের কোনটি সম্মুখ ওষ্ঠাধর, মানে প্রসারিত বলতে বোঝায় মানে মুখটা প্রশস্ত হবে, মুখটা এভাবে এইভাবে, এই যে এইভাবে হয়ে যাবে, বুঝছো? এবার বলো, এবার বলো দেখি তোমরা পারো কিনা, উত্তর করো। কাউসার আছে? হয়েছে হয়েছে হয়েছে, কে পারছো বলো তো? গুড গুড। এই দেখো তোমরা তো মানে আমি তো অবাক, মানে তোমরা যেভাবে উত্তর দিতেছো আমি তো খুবই অবাক। তাহলে বলছে সম্মুখ ওষ্ঠাধর প্রসারিত, তার মানে এই সিরিয়ালের হবে সম্মুখ ওষ্ঠাধর। এবার বলছে উচ্চ মধ্য, তার মানে কি হবে? এ হবে, এ। কেমনে তোমরা এত পারো? আমি না অবাক, মানে তোমরা কিভাবে এত পারো, কেমনে পারো ভাই? তোমরা একজন বস হয়ে যাচ্ছ, বস মানে বস অফ দ্য বসেস, বুঝছো? বস হয়ে যাচ্ছ তোমরা। তোমরা কয়দিন পর তোমরা নিজেরাই পড়াবা, তখন দেখা যাবে আমার কাছেই পোলাপাইন পড়তেছে না, তোমাদের কাছে পড়তেছে। এত পারলে হবে বলো? ওই যে চার ওই নাইনকে একটু বলো তো, এত পারলে হবে? তোমরা অনেক বেশি পারো না, এত পারার দরকার নেই। কি বলো, একটা সামান্য ঢাকা ইউনিভার্সিটি এই যে চান্স পেতে হলে তোমাকে এত পারা লাগবে? লাগবে না, আরো কম পারো, বেশি পারতেছো তোমরা। আচ্ছা তাহলে ঘটনা বুঝছো? এইবার ভাইয়া দেখো, এখন এটা বুঝার পর এখানে কিন্তু একটা কনসেপ্ট আমাদের বাকি রয়ে গেছে। কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে আমরা এইটা বুঝলাম, কিন্তু এখন আমাদেরকে বুঝতে হবে যৌগিক স্বরধ্বনি কি। এখন কি বুঝবো বলো? যৌগিক স্বরধ্বনি কি? সম্মুখ মানে, সম্মুখ মানে সামনে, পশ্চাৎ মানে পিছনে, মানে জিহ্বা সামনে যাবে সম্মুখ ওষ্ঠাধর, আর পশ্চাৎ মানে হচ্ছে জিহ্বা পিছনে যাবে। তো এখন চলো আমরা একটা যৌগিক, আচ্ছা বলো তো যৌগিক মানে কি? এক না একের অধিক? বলো, উত্তর করো। যৌগিক মানে কি? এক আর একের অধিক। আর সেদিন কোর্সের ইয়ের সময় বললেন যে গুচ্ছ, যদি গুচ্ছ আগে হয়, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আসলে মানে বলা যায় না যে কোর্সটা আসলে ঢাবির আগ পর্যন্ত না গুচ্ছের আগ পর্যন্ত। তো ব্যাপারটা হচ্ছে গুচ্ছের আগ পর্যন্ত ক্লাস শেষ হলো, ঢাবির আগ পর্যন্ত আমরা তোমাদেরকে বিভিন্ন এক্সাম সাজেশন দিয়ে ধরে রাখবো। ব্যাপারটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সিলেবাস আমাদের একদম A to Z কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস চলবে, সেটা যতদিনই লাগুক। হ্যাঁ অবশ্যই যেই পরীক্ষাটা আগে হবে সেটার আগেই আমরা শেষ করবো, বুঝছো? আচ্ছা তার মানে একের অধিক। এখন যৌগিক স্বরধ্বনি হচ্ছে যেখানে দুইটা স্বর, যেখানে দুইটা স্বর অ্যাডজাস্ট হবে। কি বলছি বলো? যেখানে দুইটা স্বর অ্যাডজাস্ট হবে, যেখানে দুইটা স্বর মিলবে, সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বুঝছো? কথা বুঝো নাই মনে? ধরো আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে লাউ। কি? লাউ। ওকে, এখন দেখো তো এই লাউ এই ধ্বনিটার মধ্যে এখানে দুইটা ধ্বনি আছে। কেমনে কেমনে বুঝবো? দেখো এই যে দেখো একটা আ ধ্বনি লিখে ফেললাম, এরপর দেখো, এরপর দেখো এই যে একটা রসাউ, এবার দেখো কি হয়েছে? আউ। কি? আউ। এখন কি এই যে আমরা বলে আউ, এই আউ এটা এটা দ্বিস্বর, এটা যৌগিক স্বর। কেমনে? কারণ এখানে দুইটা দেখো, একটা স্বর আ আর একটা স্বর উ, এই দুইটা মিলে আউ। কথা বুঝো নাই মনে হয়? আবার খেয়াল করো, ধরো আমি লিখলাম শিউলি, শিউলি। এখন খেয়াল করো এখানে দেখো সি ইউ লি, দেখো সি ইউ, সি ইউ। এবার দেখো এই যে ই ইউ, দেখো সি ইউ, এই যে দেখো এখানে রস্বই এখানে রস্বউ, ইউ ইউ, সি ইউ ইউ। এ দেখো ইউতে কয়টা? দুইটা মিলে একটা তৈরি করছে। কয়টা মিলে কয়টা? দুইটা মিলে একটা। কথা কি বুঝো নাই? মনে হয় বুঝো নাই, বলো। তাহলে এইভাবে যখন হয় তখন এরকম বাংলাতে 25টা স্বর একটার লগে আরেকটা যুক্ত হয়ে তৈরি করে। শুধু স্বর না ভাই, বাংলাতে এমন বর্ণও আছে। বাংলা বর্ণ এমন এক বর্ণমালা যেখানে বর্ণগুলো মাঝে মধ্যে একটা বর্ণ আরেকটা বর্ণের ভিতরে ঢুকে যায়, একটা বর্ণ আরেকটা বর্ণ এইভাবে ধরে ঝুলে থাকে, একটা বর্ণ আরেকটা বর্ণের মাথার উপর উঠে যায়, আছে না? যেমন খেয়াল করো, ধরো আমি লিখলাম যে কট্টর। এখন দেখো এই যে কট্টরে যে ট ট লিখলাম, এই যে দেখো টয়ের নিচে ট ঝুলে আছে এইভাবে ধরে, তাই না? আবার দেখো আমি যদি বলি চাঁদ, দেখো চন্দ্রবিন্দু আর কোনো জায়গাতে নেই, ডিরেক্ট মাথার উপর উঠে গেছে চাঁদ। কথা বুঝো নাই? তো এরকম বাংলাতে হয়। আবার ধরো আমি লিখলাম ক্ষীয়, এই ক্ষীয়র ভিতরে ক্ষীয় কি? ক যোগ মূর্ধন্য ষ,
এখন ক যোগ মূর্ধন্য ষ মিলে এমন ভাবে এটা তৈরি করছে ক্ষীয়, ওটা দেখে বোঝাই যায় না যে এটার ভিতরে যে আসলে ক আর মূর্ধন্য ষ আছে। এটা হচ্ছে বাংলা, বুঝছো? এখন তো কি বললাম, কথা কি বললাম, যে বাংলায় এরকম দুইটা স্বর মিলে কয়টা স্বর তৈরি করে বলো তো? 25। কয়টা স্বর তৈরি করে বলো? 25। তাহলে যখন পরীক্ষাতে প্রশ্ন আসবে যে যৌগিক স্বরধ্বনি কত, উত্তর হচ্ছে 25। অর্থাৎ এরকম একটার সাথে আরেকটা যুক্ত হয়ে, একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আমাদের মোট স্বর তৈরি করে 25টা। কয়টা? 25টা। কথা বুঝছো? কয়টা তৈরি করে? 25টা। ওকে, তো কয়টা তৈরি করে বলো তো? 25টা তৈরি করে। ওকে, তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে যৌগিক স্বরধ্বনি কয়টা, বলো। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যৌগিক স্বরধ্বনি কয়টা, উত্তর হচ্ছে 25। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যৌগিক স্বরবর্ণ কয়টা, যৌগিক স্বরবর্ণ, তখন সেক্ষেত্রে 25 হবে না। কারণ এই 25, ধরো ইউ, এটা কি বর্ণমালায় আছে? নাই। মানে বর্ণ বললে অবশ্যই 50টার ভিতরে হতে হবে। তো এই 25টার মধ্যে দুইটা আছে যেগুলোকে আমরা বর্ণমালায় পাই। যেগুলোকে আমরা কোথায় পাই? বর্ণমালায় পাই। কি কি খেয়াল করো। একটা হচ্ছে ওই, আরেকটা হচ্ছে ও, আরেকটা কি, আরেকটা হচ্ছে ও। খেয়াল করো। এখন ভাইয়া এই যে আমি যে লিখলাম ওই, আরেকটা হচ্ছে ও, দেখো ওই এটাকে বিশ্লেষণ করলে কি পাই? স্বরেয় যোগ হ্রস্ব ই, ওই। আর ও এটাকে বিশ্লেষণ করলে কি পাই? স্বরেয় যোগ হ্রস্ব উ, ও, ওই, ও। দেখো তো এই যে দুইটা মিলে একটা তৈরি করছে, দুইটা মিলে একটা তৈরি করছে। আবার দেখো এই দুইটা বর্ণর ভিতরে আছে, 50টা বর্ণের ভিতরে আছে। এই জন্য যদি পরীক্ষায় প্রশ্ন আসে যৌগিক স্বরধ্বনি কয়টা, উত্তর হচ্ছে 25। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যৌগিক স্বরবর্ণ কয়টা, যৌগিক স্বরবর্ণ কয়টা, সেক্ষেত্রে উত্তর হচ্ছে কয়টা বলতো? দুইটা। কয়টা? দুইটা। কি কি? ওই, ও, ওই, ও, ওই, ও। কথা বুঝছো? 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 এখানেও 25। আহারে আল্লাহ, এ এম আব্দুর রহমান, মানে বুঝি নাই ভাইয়া। এখানেও 25, আহারে আল্লাহ মানে কি? মানে 25 কি হয়েছে? বুঝি নাই ঠিক। আচ্ছা খেয়াল করো, তাহলে ঘটনা কি বুঝছো? কথা কি বুঝছো? কথা কি বুঝছো? বুঝছো? আচ্ছা, বুঝছি বুঝছি। 25 তো অনেক আছে, যেমন বাংলা বর্ণে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বলা হয় 25টাকে, সেটাও তো 25। আচ্ছা, এইবার আমার মনে হয় তোমরা ব্যাপারটা এত সুন্দর করে বুঝছো যে আমি খুবই অবাক যে তোমরা এখন আমার কাছে মনে হয় যে তোমরা আমার থেকেও বেশি পারো। যেমন খেয়াল করো এই যে দুই, উই, দেখো এই যে উই, শো, তুমি একটু শো, এই যে ও, ও, শিউলি, ইউ, বিয়ে, ইয়ে, পড়াই, আই, দেখছো এরকম। এগুলো ভাই এত সোজা জিনিস, তোমরা পারো না। এবার দেখো তোমরা যা পড়ছো তা থেকে জাহাঙ্গীরনগর প্রশ্ন আসছে, বি ইউনিট 22-23 সেশন। প্রশ্ন বলছে নিচের কোনটি দ্বিস্বর? দ্বিস্বর মানে হচ্ছে যৌগিক স্বর। দ্বিস্বর মানে কি? যৌগিক স্বর। এবার বলো, উত্তর করো। না পারলে এখন এটা উষ্ঠা মারা দরকার। ঠিক আছে, আপনি মানবিকে ক্লাস করেন কোর্স, মানে আমাদের মানবিক কোর্সে সবগুলো বাংলা ক্লাস আমিই নিব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব আমি নিব, বুঝছো? আচ্ছা এইবার বলো, এইটা উত্তর করো, ঝটপট এটার উত্তর করো। হ্যাঁ, একটু শেয়ার করে দিও ক্লাসে। আর তোমাদের যারা অ্যাডমিশন দিবে তাদেরকে একটু মেনশন করে দাও। দেখছো একদম রিসেন্ট প্রশ্নগুলো আমরা হচ্ছে আজকের ক্লাসে সলভ করব। একদমই রিসেন্ট যে প্রশ্ন এগুলো সলভ করব। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর তো বুঝতেই পারতেছ যে উত্তর হচ্ছে কি এইটা, এইটা। হ্যাঁ, মানে যৌগিক দ্বিস্বর বলতে দুইটা স্বর আর কি। তো যৌগিক স্বর এখানে এই দুইটাই কি যৌগিক। হ্যাঁ, বুঝতেই পারতেছো, তার মানে ওই আর ও, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা এরপর দেখো, এটা আসছে গুচ্ছতে, গুচ্ছ 2020-21 সেশন আসছে। প্রশ্নে বলছে একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? তো এইটা তো বুঝতেই পারতেছো, এটা আমি ক্লাসে পড়াইছি না? ঠিক আছে স্যার, সবাই খালি ক্লাসে দুষ্টামি করে। তোমরা কেন দুষ্টামি করো? ছি, দুষ্টামি করো না, পড়াশোনা করো, পড়াশোনা করো, দুষ্টামি করিও না। তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে কি যৌগিক স্বর। ভেরি গুড। এটা আসছে ঢাবি খ ইউনিট 18-19 সেশন। ঢাবি খ ইউনিট 18-19 সেশন। এখানে বলছে বাংলা বর্ণমালা ভুক্ত ওই ও হচ্ছে কি বলো? ওই আর ও। তোমাদের ঢাবি খ কোর্সে সবগুলো বাংলা ক্লাস আমি নিব, এখানে অন্য কোনো টিচার নিবে না, সব বাংলা ক্লাস আমি নিব, একদম যতগুলো বাংলা ক্লাস আমি নিব। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র ফুল কমপ্লিট করে দিব। সো তুমি আমার আলাদা বাংলা কোর্স খোঁজার দরকার নাই, এখানেই সব পাবা, বুঝছো? আমাদের পেজে যোগাযোগ করবা, আমরা হচ্ছে কোর্সের লিঙ্ক দিব, সেখানে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে,
আচ্ছা এইবার ভাই আপনার কোর্স কিনে ফেললাম, বই কখন পাবো? একটু ধৈর্য ধরো, বই পেয়ে যাবা। আচ্ছা এটা তো বুঝতে পারতো যৌগিক বর্ণ, এখন এগুলো কি যৌগিক ধ্বনি উত্তর করবা? না, এগুলো যৌগিক বর্ণ আমরা আগেই পড়েছি। এটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিট 17-18 সেশন। প্রশ্ন বলছে বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টা? বলো তো বাংলায় মৌলিক স্বরধ্বনি বুঝো, বলছে স্বরধ্বনি। আপনার পাঞ্জাবিটা ভালো লাগছে তাহসিন, থ্যাংক ইউ তাহসিন। তুমি চাইলে আমাকে এর থেকে আরো তোমার চোখে ভালো লাগা পাঞ্জাবি গিফট করতে পারো, আমি কিছুই মনে করবো না। আমার পাঞ্জাবির সাইজ 42, বুঝছো? আচ্ছা ওকে, এটার উত্তর কি হবে বলো তো? বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? তাহলে বলো তো বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টা হবে? এটা তো আমরা পারি। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। কথা বুঝছো? কয়টা বলো তো? 7টা। ওকে, এরপর খেয়াল করে দেখো বাংলা ভাষার ব্যাপারে তো মৌলিক স্বরধ্বনি কয়টা? সেম দেখো, এটা 38 বিসিএস আসছে, 35 বিসিএস আসছে, এটা তো পারবা। 7টা। এটা 37 বিসিএস আসছে। প্রশ্ন বলা হচ্ছে ওই ও, এই ও এটা কোন ধরনের স্বরধ্বনি? তো এইটাও আমরা জানি, এটা হচ্ছে কি বলো? যৌগিক স্বরধ্বনি। আচ্ছা এখন খেয়াল করো বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টা? এটা বলো, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টা? এখন এই প্রশ্নে একটু ভেজাল আছে, ভেজালটা আমি ক্লিয়ার করে দেবো। এটা 46 বিসিএস আসছে যৌগিক স্বর। এখন এখানে কিন্তু 25 আনসার নাই। 25 কি আছে? নাই। সো বুঝতেই পারতেছো আনসার হবে আমাদের কত? 2। রাবি এ ইউনিট 21-22 সেশন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? দেখছো অনেক প্রশ্ন আসছে। তাহলে বলো তো এখানে মৌলিক স্বরধ্বনি কোনটা? নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এখন বুঝো এই প্রশ্নটা একটু ক্রিয়েটিভ আছে, একটু চিন্তা করে দেখো পারো কিনা। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? চিন্তা করো। আচ্ছা তাহলে এইটা কি হবে বলো তো? এখন দেখো এটা কিন্তু যৌগিক, এটা যৌগিক, এটাও যৌগিক। তার মানে দেখো সবকটি, এটা তো হচ্ছে না কারণ এটা তো যৌগিক না, তার মানে এটাই হচ্ছে কি? মৌলিক। তার মানে উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে রস্বই। কথা বুঝছো? উত্তর কি? উত্তর হচ্ছে রস্বই। অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে নিচের কোনটি মৌলিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ নয়। তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? রস্বই হবে। আচ্ছা ভেরি গুড। এরপর আসলে আমরা পরের প্রশ্নে যাই। ও এইখানে আমাদের হচ্ছে কোর্স নিয়ে একটু বলা আছে যে এই কোর্সটা কাদের জন্য, অর্থাৎ কোর্সটার নাম হচ্ছে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন। তো বিভাগ যারা মানবিকের স্টুডেন্ট তাদের জন্য তো মাস্ট, কারণ তাদের উপায়ই একটা। এবং সেই সাথে যারা বিজ্ঞান এবং ব্যবসা শাখা থেকে যারা পরীক্ষা দিবা তারাও এখানে বিভাগ পরিবর্তন ইউনিট যেটা, ওইখানে হচ্ছে তোমরা অংশগ্রহণ করে তোমরা একটা সিট পেতে পারবা। তো এই জন্য এই কোর্সটা সবার জন্য, অর্থাৎ মানবিক এটা তো তাদের একেবারে মেজর, আর বাকি যারা তারা হচ্ছে মানবিকের পাশাপাশি বিজ্ঞানের পাশাপাশি তারা এই কোর্সটার প্রিপারেশন নেবে। আমরা একটু দেখি আমাদের এই কোর্সটা 1 মিনিট আমি শেষ করে দিয়ে আবার পড়ায় ফিরে যাব। তো এই কোর্সে আমাদের ক্লাস হচ্ছে 110টা লাইভ ক্লাস হবে, অর্থাৎ 110টা লাইভ ক্লাস যেগুলো আমরা নিব, 100+ আর্কাইভ ক্লাস। অর্থাৎ এই ক্লাসগুলো ভর্তি হওয়ার সাথে সাথে তুমি রেকর্ডেড পেয়ে যাবা, তুমি দেখা শুরু করবা তোমার মতো করে রেকর্ডেড ক্লাস। 10টি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস হবে, অর্থাৎ বিগত সালে ঢাবির যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ। এরপর হচ্ছে ঢাবি ডেডিকেটেড রিটেন ক্লাস, রিটেনে অনেকেই ফেল করে, আমরা রিটেনের উপরও তোমাদের জন্য ক্লাস নিব। এইবার আসলে আমরা একটু পরীক্ষাগুলো দেখি। একটি 10টি লেকচার ভিত্তিক এক্সাম, অর্থাৎ এই যে 110টা ক্লাস হবে, প্রত্যেক ক্লাসের পরেই একটা এক্সাম, প্রত্যেক ক্লাসের পরেই এক্সাম, প্রত্যেক ক্লাসের পরেই এক্সাম। 15টি উইকলি এক্সাম, 4টি মান্থলি মেগা এক্সাম, অর্থাৎ প্রতি উইকে একটা এক্সাম, প্রতি মাসে একটা করে এক্সাম। 10টি ঢাবি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট। কোর্স শেষ হয়ে যাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে ফাইনাল মডেল টেস্ট না হবে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে। এবারে আমরা তোমাদেরকে কি দিব? আমরা তোমাদেরকে দিব প্রতিটি ক্লাসের পিডিএফ লেকচার শিট এবং সেই সাথে মাস্টার প্রশ্ন ব্যাংক হার্ড কপি। এখানে আরেকটা জিনিস, ওএমআরটা হচ্ছে তোমরা পেয়ে যাবা, ওএমআর পাবা। আর এখানে আরো একটা জিনিস যেটা অ্যাড করা নাই সেটা হচ্ছে তোমরা মডেল টেস্ট পাবা। হ্যাঁ মডেল টেস্ট, এই মডেল টেস্টে থাকবে, এগুলো তোমাদের ঘরে চলে যাবে। তাহলে তোমরা কি পাবা? মাস্টার প্রশ্ন ব্যাংক পাবা, হার্ড কপি, এবং হচ্ছে কি মডেল টেস্ট পাবা। মডেল টেস্টে বাংলার উপর 10টা মডেল টেস্ট স্ট্যান্ডার্ড, সাধারণ জ্ঞানের উপর 10টা, তারপর হচ্ছে ইংলিশের উপর 10টা, অর্থাৎ 30 সেট তুমি মডেল টেস্ট পাবা। এবং এইগুলোর ওএমআর দেওয়া থাকবে, ঘরে বসে তুমি এক্সাম দিবা, ওএমআর দেওয়া থাকবে, এভাবে তুমি বৃত্ত ফরওয়ার্ড করবে 1 এত 2 এত এইটা। অন্যান্য সেবা ডিসকাশন গ্রুপ থাকবে, ওখানে সার্বক্ষণিক যে কোনো লেকচার যে কোনো বিষয়ে প্রবলেম হলে সেটা সলভ করতে পারবা। মান্থলি জুম সেশন হবে, অর্থাৎ প্রতি মাসে তোমাদের একবার করে জুম সেশন হবে, আমাদের সাথে সরাসরি তোমরা কথা বলতে পারবা। ঠিক আছে, আমাদের সাথে তোমরা সরাসরি কথা বলতে পারবা। তো রিটেনের জন্য কি 2টা ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে না, মানে রিটেনের জন্য ফ্রি ক্লাস না, আমাদের কোর্সে ভর্তি হলো তখন হচ্ছে ঢাবি ডেডিকেটেড, আমরা এমসিকিউর পার্টটা শেষ করে রিটেনটা হচ্ছে নিব। হ্যাঁ ফ্রি ক্লাস কি প্রতিদিন হয়? যে মোটামুটি প্রতিদিনে হচ্ছে, গতকাল সম্ভবত জিকে ক্লাস হয়েছিল ফ্রি। ঠিক আছে, তো এখন এইটা শুধু যারা ভর্তি হবে এটা তারাই হচ্ছে আমাদের পাবে, বাকিরা কিন্তু পাবে না। এবার অনেকের প্রশ্ন হচ্ছে ভাই কোর্স ফি কত? তো
তো কোর্স ফিটা এটা হচ্ছে আমাদের 3000 টাকা, 4500 টাকার কোর্স ফি এখন 3000 টাকাতে পাবা। এখানেও কথা আছে, তোমরা যদি এই প্রোমো কোডটা যদি ব্যবহার করো, এই প্রোমো কোডটা হচ্ছে KHA তারপর হচ্ছে 700, এই প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা আরো 700 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ কোর্সের দাম দাঁড়াবে 2300 টাকা, অর্থাৎ 2300 টাকা দিয়ে তোমরা এই কোর্সটা কিনতে পারবা সীমিত সময়ের জন্য। যেখানে বাংলার জন্য আমি, সাধারণ জ্ঞানের জন্য তোমাদের ফারিয়া আপু বুয়েট থেকে পড়াশোনা করেছে, এবং তোমাদের তাইব ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, এবং ইংরেজির জন্য থাকবে তোমরা সবাই জানো আমাদের মানিক ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তো তারা হচ্ছে থাকবে, এবং সেই সাথে বাংলার জন্য থাকবো আমি। তো এই কোর্সে তোমরা যদি এই প্রোমো কোডটা যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে 2300 টাকা দিয়ে হচ্ছে তোমরা কোর্সটা কিনতে পারবা। ওকে, তাহলে আমরা আমাদের বিজ্ঞাপন বিরতি শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের পাঠে। সবাই পাঠে মনোযোগ দিই। সমাপ্ত হলো আমাদের বিজ্ঞাপন বিরতি। ওকে, আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি। এইবার প্রথমে আমরা যেটা পড়লাম মৌলিক যৌগিক, এটা হচ্ছে খেয়াল করো, মৌলিক যৌগিক প্রথমে আমরা যেটা পড়লাম এটা হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। এখন উচ্চারণের উপর ভিত্তি করে আমরা উচ্চারণ, খেয়াল করো, আমরা উচ্চারণের উপর ভিত্তি করে কি বলছি বলতো, আমরা উচ্চারণের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে আরো দুই ভাগে ভাগ করতে পারি। উচ্চারণ, এই উচ্চারণের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হ্রস্ব স্বর, একটা কি হ্রস্ব স্বর, আরেকটা হচ্ছে দীর্ঘ স্বর। তাহলে একটা হচ্ছে হ্রস্ব স্বর, আরেকটা হচ্ছে দীর্ঘ স্বর। এখন হ্রস্ব স্বর কি? হ্রস্ব স্বর হচ্ছে কয়টা বলতো? হ্রস্ব স্বর 4টা। কি কি? এই 4টা কি খেয়াল করো, খুব ইন্টারেস্টিং। একটা স্বরেয়, এরপর দেখো স্বরেয় হচ্ছে কি দীর্ঘ স্বর। দেখো তুমি যখন স্বরেয় উচ্চারণ করো, স্বরেয় থেকে দেখো তো, যখন তুমি স্বরেয় উচ্চারণ করো তখন দেখো আরো দীর্ঘ হয় না উচ্চারণ? স্বরেয়া, স্বরেয়, দেখো স্বরেয়, স্বরেয়া, স্বরেয়, স্বরেয়া, দীর্ঘ না? এখন দেখো স্বরেয় এটা হ্রস্ব স্বর, হ্রস্বই এটা হ্রস্ব স্বর, বুঝছো? হ্রস্বও এটা হ্রস্ব স্বর, রি এটা হ্রস্ব স্বর। এরকম বাংলায় মোট হ্রস্ব স্বর 4টা। তাহলে বাকি যেগুলো রয়েছে স্বরেয়া, দীর্ঘই, এগুলো বাকি 7টা, এগুলো হচ্ছে দীর্ঘ স্বর। এখন কয়টা ধরবা? হ্রস্ব স্বর, স্বরেয় ধরছো, স্বরেয়া বাদ, মাঝখান দিয়ে স্বরেয়া দীর্ঘ স্বর। হ্রস্বই ধরছো, মাঝখান দিয়ে দীর্ঘই, এটা কি দীর্ঘ স্বর। হ্রস্বও ধরছো, মাঝখান দিয়ে দীর্ঘও, এটা দীর্ঘ স্বর। রি, একটা ছাইরা একটা ধরবা, একটা ছাইরা একটা ধরবা, কিন্তু মাগা 4টার বেশি ধরা যাবে না। কয়টা ধরবা? 4টা, 4টার বেশি ধরা যাবে না। তাহলে 4টা হচ্ছে কি হ্রস্ব স্বর। এই 4টার পরে দীর্ঘ স্বর কয়টা? 7টা। অর্থাৎ এই 4টা ছাড়া বাকি যেই 7টা আছে, এই 4টা ছাড়া আমরা জানি টোটাল 11টা বর্ণ। তাহলে 11 থেকে এই 4টা বাদ দিলে বাকি যেই 7টা, ওই 7টা হচ্ছে দীর্ঘ স্বর। তাহলে হ্রস্ব স্বর কয়টা? 4টা। আর দীর্ঘ স্বর কয়টা বলতো? 7টা। হ্রস্ব স্বর 4টা, দীর্ঘ স্বর 7টা। বুঝছো? কথা মনে হয় বুঝো নাই, ঠিক আছে? বুঝছো ভাই? পিডিএফ দিবেন কি না? পিডিএফ দিব না, মানে আমাদের কোর্সে ভর্তি হলে তখন হচ্ছে সব ক্লাসের মাস্টার পিডিএফ পাবা, ঠিক আছে? এখন এইখানে তো আসলে আমি ওভাবে পিডিএফ দিয়ে পড়াচ্ছি না, অনেক জিনিস স্লাইডে লিখে লিখে পড়াচ্ছি, তো তোমরা নোট করতে পারো অথবা কন্টেন্টগুলো ভালো করে বুঝতে পারো। ভাই আপনার বইটা কিভাবে পাবো? পেলে আমি আমাদের পেজগুলোতে জানিয়ে দিব, তো তোমরা হচ্ছে অর্ডার করবে। হ্যাঁ, বইটা অনলাইন থেকে অর্ডার করে নিতে হবে। কথা বুঝছো? এই বুঝছো নি? কথা বলো, বুঝছো? তাহলে বলো কয়টা? হ্রস্ব স্বর 4টা, দীর্ঘ স্বর কয়টা? 7টা। এই যে এখানে দেওয়া আছে হ্রস্ব স্বর, হ্রস্বউ, হ্রস্বই, হ্রস্বউ, রি, স্বরেয়া, দীর্ঘই, দীর্ঘই, এভাবে আছে। হ্যাঁ, এইবার আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে, এটা আমাদের এখন আমরা এটা আলোচনা না করি, এটা অন্য ইয়েতে গেলে আমরা আলোচনা করি। এইবার আসো এইটা, এখন যেটা পড়বো সেটা হচ্ছে অর্ধস্বর বা, খেয়াল করো, অর্ধস্বর বা অর্ধ স্বরধ্বনি। এই জিনিসটা, এই টপিকটা অ্যাডমিশন দিতে গেলে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমাকে এই টপিকটা 99% কোচিং টিচার তোমাকে এই টপিকটা বুঝাবে না, কিন্তু এই টপিকটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। বাট তোমাকে এই টপিকটা বোঝানো হবে না। কেন বোঝানো হবে না? কারণ এই টপিকটা একটু কমপ্লিকেটেড। এই টপিকটা বুঝতে গেলে একটু মাথা খোলা রাখতে হয়, নাহলে এটা বোঝা যায় না, বুঝছো? ঠিক আছে ভাই, আপনার ক্লাস এত ভালো লাগে কেন? আচ্ছা, ওর নাম কি জানি, সারোয়ার হাসান নাকি সারোয়ার হোসেন হাসান, থ্যাংক ইউ, আমার ক্লাস ভালো লাগে, দেখছো? আচ্ছা, এখন খেয়াল করো, এখন এই 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 যে 4টা, এই 4টা কি কি? অর্ধস্বর। অর্ধ মানে কি? অর্ধেক। অর্থাৎ 4টা বাংলায় 4টা স্বরধ্বনি আছে, যেই 4টা স্বরধ্বনিকে অর্ধেক রূপে উচ্চারিত হয়। কি বলছি বলতো? বাংলায় 4টা স্বরধ্বনি আছে, যেই 4টাকে অর্ধেক রূপে উচ্চারণ, যেই 4টা কি হয়? অর্ধেক রূপে উচ্চারণ হয়। বাংলায় 4টা স্বরধ্বনি আছে যেগুলো অর্ধেক রূপে উচ্চারণ হয়। এখন কইবেন ভাই অর্ধেক রূপে কেমনে উচ্চারণ হয়? এটা আমি কেমনে কমু? কেমনে অর্ধেক রূপে উচ্চারণ হয় কেমনে? আমি তো সারা জীবন মুখস্থ করছি অর্ধস্বর 4টা। অ্যাডমিশনে যাবে ভাইয়া বলবে
যে দাগ দাও, অর্ধস্বর 4টা, অর্ধস্বর 4টা দাগ দাও। কি কি? রস্বই, রস্বউ, এ, ও। এরপর ভাইয়েরা আবার প্রশ্ন করবে, ভাইয়া এগুলোকে কেন অর্ধস্বর বলে? ভাই বলবে এটা বোঝা যাবে না, এটা বোঝা যাবে, দাগ দাও, এটা পরীক্ষা আসবে। কাকে বলে এটা তোমার পরীক্ষাতে আসবে না? আসবে কি? কয়টা? এটা কাকে বলে আসবে না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আমাকে সংজ্ঞা পড়তে হবে, ব্যাপারটা বুঝতে হবে। ভাইয়া বলবে দাগ দাও, তুমি দাগ দিয়ে চলে আসবা, তুমি এরপর মুখস্থ করবা, মুখস্থ করতে হবে, পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছো, শেষ। কিন্তু তুমি যদি বেসিকটা বুঝো, বেসিকটা যদি বুঝো, তাহলে তোমাকে আর বলা লাগবে না, বুঝছো? এবার আমার দিকে তাকাও। এই 4টা স্বরের ভিতরে যেমন খেয়াল করে দেখো, যেমন ধরো আমি বললাম, একটু ভালো করে খেয়াল করো, ধরো আমি একটা শব্দ লিখলাম, এই শব্দটা ভালো করে বুঝিও। ধরো আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে বাউল। দেখো বাউলের ভিতরে রস্বউ যেটা আছে এটা কিন্তু পরিপূর্ণভাবে উচ্চারণ হচ্ছে বাউল। দেখো বাউল, দেখো এটা কিন্তু পুরোটা উচ্চারিত হচ্ছে, আমি রস্বউটাকে টানতে পারতেছি। দেখো বাউল, বাউল, টানতে পারতেছি না? রস্বউটাকে টানতে পারতেছি, বাউল, কত সুন্দর টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এটা পূর্ণরূপে উচ্চারণ হচ্ছে। বাট এই রস্বউটা, এই 4টার ভিতরে এই রস্বউটা, এটা মাঝে মধ্যে পরিপূর্ণভাবে উচ্চারণ হয় না, অর্ধেক উচ্চারণ হয়। তাহলে ব্যাপারটা কেমন? ধরো আমি একটা শব্দ লিখলাম বউ, এখন দেখো, এখন কি তুমি টানতে পারবা? বউ, এখন টানতে পারবা? বউ, বউ, দেখো থেমে যাচ্ছে হচ্ছে বউ, দেখো বউ, শেষ। এবার তুমি এখানে দেখো বাউল, কিন্তু এটা কিন্তু থামতে হচ্ছে, এই যে মনে হচ্ছে শেষে একটা হস আছে, হস, বউ, বউ। তাহলে দেখো এটা অর্ধেক রূপে উচ্চারণ হয়েছে না? এই 4টা ধ্বনি এগুলো পূর্ণ রূপে উচ্চারণ হয়, কিন্তু এগুলো অর্ধেক রূপে উচ্চারণ হতে পারে বিদায় এই 4টাকে বলা হয় অর্ধস্বর। কথা মনে হয় বুঝো নাই? আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবা। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবা। ধরো আমি একটা শব্দ লিখলাম, ধরো আমি শব্দটা লিখলাম চাইল, চাইল বলি না আমরা, অথবা ডাইল, ডাইল তো বলি, ডাল, ডালটা আমরা কি বলি? ডাইল। এখন দেখো এই ডাইল বললাম, তাহলে এখন দেখো ডাইল, ইল, দেখো ডাইল, ইল, ইল, ডাইল, পূর্ণরূপে উচ্চারণ হচ্ছে। কিন্তু আমি বললাম তোমাকে চাই, এই যে বললাম চাই, দেখো এখন কিন্তু পূর্ণরূপে উচ্চারণ হচ্ছে না, এখন মনে হচ্ছে একটা হস পড়ে যাচ্ছে, চাই, 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 বুঝছো? কথা বুঝো নাই? চাই। আচ্ছা এবার আমি আরেকটা শব্দ লিখলাম চাওয়া, দেখো এখন দেখো ওটা কিন্তু পূর্ণরূপে উচ্চারণ হচ্ছে চাওয়া, চাওয়া, কিন্তু এখন আমি বললাম চাও, এখন দেখো এটা কিন্তু এবার হস পড়ে যাচ্ছে, চাও, চাও। কথা মনে হয় বুঝো নাই? বুঝো নাই? বুঝছো, শেষ। তাহলে এই 4টা এগুলো অর্ধেক রূপে উচ্চারণ হয় বিদায় বাংলায় অর্ধস্বর বা অর্ধস্বরধ্বনি 4টা। যদি বুঝো তাহলে লিখো সুপার ক্লিয়ার, যদি সুপার ক্লিয়ার হও তাহলে লিখো SC, মানে সুপার ক্লিয়ার। বুঝছো? বুঝছো কিনা? বুঝছো কিনা? বুঝছো না বুঝো নাই? সহজ জিনিস, চাপ নিও না বাবা, চাপ নিও না, এগুলো চাপ নিয়ে পড়ার জিনিস না, সহজে পড়ো, সহজে পড়ো। বুঝছো? 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 ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এইবার খেয়াল করো, এইবার আসো আমরা একটু দেখি নিচের কোনটি অর্ধস্বরধ্বনি। তাহলে এবার উত্তর করো। এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট 18-19 সেশন। নিচের কোনটি অর্ধস্বরধ্বনি? উত্তর করো তো। হোস্টেলের ওয়াইফাইয়ের যা গতি, একটা কথা শুনতে 1-1.5 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। তৃষা ইসলাম, তৃষা মনে হয় আমার ফরিদপুরের স্টুডেন্ট। অনেক ভালো লাগছে ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ। বা অ্যাডমিশনের জন্য কি আপনার কোনো বই আছে? আপনার না, এটা আপনার। আমার বই আছে, বাংলা বাজ বের হবে সপ্তাহখানিকের ভিতর, অপেক্ষা করো, ঠিক আছে? আচ্ছা তাহলে বুঝছো? ওকে, বুঝছো? ওকে, এইটা তাহলে আমরা মোটামুটি এইটার উত্তর করো। এটার উত্তর কি হবে বলো তো? রস্বউ। হ্যাঁ, রস্বউ। ওকে, আচ্ছা এইবার হোপফুলি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি, এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছি। বুঝছো কথা? কি বুঝছো না বুঝো নাই? কনসেপ্টটা কি বুঝছো? ঠিক আছে, সেম টপিকের উপর আবার পেইড বেসে আবার ক্লাস হবে, কোনো প্যারা নাই। হ্যাঁ, পেইড বেসে আবার ক্লাস হবে। ওকে, এইবার আসো আমরা একটা কনসেপ্ট পড়ি, এটাকে বলা হয়, এটা হচ্ছে অক্ষর। এখন অক্ষরটা তোমাদেরকে একটু শিখাই দিই। অক্ষর হচ্ছে নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করি সেটাকে বলা হয় অক্ষর। যেমন ধরো আমার নাম হচ্ছে তানবীর, এখন তানবীর এই শব্দটাকে আমি 2বার ভাঙতে পারি, তানবীর, জীবন অনেক বীর পাবা, কিন্তু তানবীর একটা। তাহলে তানবীর,
তানবীর কয়টা অক্ষর? দুইটা। এটাকে ইংরেজিতে কি বলে বলো তো? কে বলতে পারবা? কে বলতে পারবা বলো? অক্ষর হচ্ছে নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে যতটুকু উচ্চারণ করি সেটাই একটা অক্ষর, বুঝছো? ধরো আমি একটা শব্দ বললাম, একটা শব্দ লিখলাম, শব্দ হচ্ছে কি? ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা। তাহলে দেখো এই যে ফেরিওয়ালা, তাহলে দেখো ফে রি অ, দেখো ফে রি অ লা বা ওয়ালা। তাহলে দেখো তো এখানে কয়টা অক্ষর? ফে রি অ লা, চারটা অক্ষর, দেখছো? এখন এইভাবে তো আসলে অক্ষর নির্ণয় করা যায় না। এই জন্য আমরা অক্ষরগুলোকে সাধারণত যেভাবে লিখে আমরা একটা কনসেপ্ট শিখাই, অনেক জায়গাতে ইউটিউব ফেসবুক অনেকে এটা শিখায়, শিখতে পারো, তবে বেসিক জিনিসটা বুঝলে এটা তোমার নাও লাগবে। মানে একটা শব্দকে তুমি বাংলিশ লিখে ফেলবে, বাংলিশ তো লিখো। যেমন আমি বলে যে আমি বলে যে ভাত খাইছো, তাহলে কি লিখি? খাইছো, খাইছো, এরকম না? খাইছো। কেমন আছো, তাহলে কি লিখি? আছো, এরকম লিখি না? বাবু খাইছো, তাহলে এইভাবে লিখি না? এখন এইভাবে লিখলে যতগুলো আমরা ভাওয়েল পাই, ভাওয়েল কি বলতো? এ ই আই ও ইউ, যত ভাওয়েল পাই সাধারণত ততগুলো অক্ষর, যতগুলো ভাওয়েল পাই সাধারণত ততগুলো অক্ষর। তাহলে এখন দেখো এই যে আমি লিখলাম তানভীর, তাহলে দেখো তানভীর। এখন দেখো ভাওয়েল কয়টা? একটা, এখানে একটা, দুইটা। তাহলে এখানে অক্ষর কয়টা? দুইটা। এই যে আমি যে লিখলাম ফেরিওয়ালা, তাহলে দেখো ফে রি ওয়া লা, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, দেখছো? হয়ে গেল। কথা বুঝছো? এইবার তোমরা একটু ট্রাই করো তো, আমি একটা শব্দ লিখি, শব্দটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এটা চেষ্টা করো তো, এটার অক্ষর কয়টা? বিশ্ববিদ্যালয়, বলো এটার অক্ষর কয়টা? বিশ্ববিদ্যালয়, এটার অক্ষর কয়টা? স্যার অনলাইন কোর্সে কতদিন পর্যন্ত ভর্তি হওয়া যাবে? কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত, বাট ডিসকাউন্টটা তো পাবা না। এখন যেমন 2300 টাকা ভর্তি হতে পারছো, এটা কয়দিন পর এটা 3000 টাকা হয়ে যাবে, বুঝছো? তখন তো ভর্তি হতে পারবে না। তো এখন বলো এখানে কয়টা আছে বলো? ভাইয়া খাইছো না খাইছো, যেমনি হোক, আমি এটি লিখি না, এখন যেমনি লিখো সমস্যা নাই। এখন দেখো বিশ্ববিদ্যালয়, আমরা একটু দেখি। তাহলে দেখো আমরা এটা যদি বলি, তাহলে এখানে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বুঝছো? তো এরকম তোমরা পারবা, অনেকগুলো আছে যেগুলো লিখলে তোমরা হচ্ছে পারবা, ঠিক আছে? তাহলে এরকম বাংলিশ লিখলে আমরা আরো অনেকগুলো সলভ করি। যেমন খেয়াল করো রাজকুমার, এটা দেখো রাজকুমার, এটা এগুলো বাংলিশ না লিখেও তুমি নির্ণয় করতে পারবা। কিভাবে? রাজকুমার, শেষ, তিনটা, দেখো রাজকুমার, তিনটা। একটু প্র্যাকটিস করলে এমনিতেই পারবা, একটু প্র্যাকটিস করলে এমনিতেই পারবা। এগুলো কিন্তু কঠিন না, বুঝছো? এগুলো কি না? এগুলো কঠিন না। একটু যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এমনিতেই পারবা। যেমন খেয়াল করো, আমি বললাম যে পাঞ্জাবি, তাহলে দেখো পাঞ্জাবি, এমনিতেই পারবা। পাঞ্জাবি, তাহলে কয়টা অক্ষর? তিনটা অক্ষর। কয়টা অক্ষর? তিনটা অক্ষর, বুঝছো? আমি যদি বলি অত্যাধিক, তাহলে অত্যাধিক, তিনটা। পারবা না? বলো পারবা? অক্ষর নির্ণয় করতে পারবা? পারবা না পারবা না বলো? পারবা? যদি বলি মহাবিদ্যালয়, তাহলে বলো এটাতে কয়টা অক্ষর? মহা, মো হা, দেখো মো হা বিদ্যালয়, মহাবিদ্যালয়, কয়টা? পাঁচটা। কয়টা বলো? পাঁচটা। কথা বুঝছো? আচ্ছা, যদি বলি পরীক্ষা, তাহলে দেখো পরীক্ষা, তিনটা। পরীক্ষা, তিনটা। পরীক্ষা, কয়টা? তিনটা। শেষ। বলো পারবা? খুবই সিম্পল, এগুলো বাংলিশ করা লাগে না, এগুলো এমনিতেই পারবা। এইসব টেকনিক ফেকনিক না পড়ে বেসিক জিনিসটা বুঝো, ওই টেকনিক কৌশল, হ্যাঁ, এক লাইনে শেষ, দুই লাইনে শেষ, 1 মিনিটে শেষ, এমন ভাবে বলে 1 মিনিটে অক্ষর নির্ণয় করা শেষ, 2 মিনিটে অক্ষর নির্ণয় করা শেষ, আজকের ক্লাস না দেখলে শেষ, আজকের ক্লাস না দেখলে চান্স পাবে না। ওমা, এটা কি 1 মিনিটে তোমার এটা শিখিয়ে দেবো, 2 মিনিটে এটা শিখিয়ে দেবো, আসে না নাই ফেসবুক ইউটিউবে? এইগুলো কেন? এগুলো কোনো বিষয় না। 1 মিনিটে কাজী নজরুলের উপন্যাস মনে রাখুন, 30 সেকেন্ডের রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মনে রাখুন। ওমা, এটা কি এমনি কেন পড়তে হইব ভাই? সুন্দর করে পড়া যায় না? বেসিক বুঝে পড়া যায় না? বেসিক বুঝে পড়া যায় না? জিনিসগুলো তো সুন্দর করেও পড়া যায়, তাই না? বেসিক বুঝে বুঝে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তো এখন এই অক্ষর, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে মুক্তাক্ষর, মুক্তা অক্ষর। এই মুক্তাক্ষরের আরেকটা নাম, সেটা হচ্ছে স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর,
দুই নাম্বার সেটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর, সরি 2 নাম্বারটা হচ্ছে কি বদ্যাক্ষর। এই বদ্যাক্ষর এইটার আরেক নাম ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে বদ্যাক্ষরের আরেক নাম কি ব্যঞ্জনান্ত অক্ষর। এখন মুক্তাক্ষর কি, যে অক্ষরটাকে মুক্তভাবে টেনে নিয়ে যেতে পারো, মুক্তভাবে। যেমন আমি একটা শব্দ লিখলে হিমালয়, তাহলে দেখো হিম এটা একটা অক্ষর, হিম আ লয় এটা একটা অক্ষর, 3টা অক্ষর। এখন দেখো হিম এখানে তোমাকে থেমে যেতে হচ্ছে, হিম হিম। আচ্ছা তুমি কি চাইলে এটাকে টেনে নিয়ে যেতে পারবা, হিম টানতে পারবা না, হিম হিম থামতে হচ্ছে, হিম থেমে যাবা বদ্যাক্ষর, থামলে বদ্যাক্ষর। বদ্ধ মানে কি বদ্ধ, আবদ্ধ, আর বাইর হওয়া যাচ্ছে না। তাহলে মুক্তাক্ষর যেটাকে টানতে পারবা, যেমন দেখো আ টানতে পারবা, সারা জীবন টানতে পারবা। তাহলে বলো তো লয় এটা কি মুক্তাক্ষর না বদ্যাক্ষর, বলো তো, বলো। এই পোলাটাকে ওরে ব্লক করে দিলাম, শাহাদাত হোসেন বারবার বলছে স্যার আমি বিয়ে করব। তুই বিয়ে করলে আমি কি করবো, মানে তুই বিয়ে করলে আমি কি করবো, তোর কি আমি বিয়ে পড়ামু, আমি কি কাজী, হ্যাঁ? না নাকি আমার কাছে মায়ের গোডাউন আছে যে আমি তোরে বিয়ে করার লেগে পাত্রী দিব, কোনটা? বেয়াদব ছেলে মেয়ে। কি রে ভাই, আমার কি ঘটক মনে হয় তোর কাছে? পড়াই দিছি বাংলা, তুই এসে কাজ বিয়ে করবি, তোর বিয়ের যদি এত দেখ এখন মেজাজটা খারাপ হইলে এখন উল্টাপাল্টা কথা বলে দেবো, তখন আবার খারাপ লাগবে। সুন্দর মতো ক্লাসটা কর, বুঝ, কত সুন্দর করে জিনিসগুলো বুঝাচ্ছি। তাহলে লয় এটা থেমে যেতে হচ্ছে, লয় লয়, তবে এটা কি বদ্যাক্ষর। এবার দেখো আরেকটা শব্দ নীলা, এবার বলো নি কোন অক্ষর, লা কোন অক্ষর। এটার আরেকটা কৌশল আছে, কৌশলটা হচ্ছে শেষে যদি স্বর থাকে, আকার ইকার রসুকার, এই স্বর থাকলে সেটা হচ্ছে মুক্তাক্ষর। যেমন দেখো হিম শেষে কোনো স্বর নাই, এই জন্য এটা বদ্যাক্ষর। দেখছো হিম কোনো স্বর নাই, বদ্যাক্ষর। আ এটা তো অলরেডি একটা স্বর, তার মানে এটা কি মুক্তাক্ষর। লয় দেখো শেষে ব্যঞ্জন বর্ণ, তার মানে এটা কি, এটা বদ্যাক্ষর। দেখো নি শেষে এই যে স্বর আছে, ইকার আছে, দীর্ঘিকার, তার মানে এটা মুক্তাক্ষর। লা দেখো শেষে আকার আছে, তার মানে এটা মুক্তাক্ষর। আবার খেয়াল করো পাঞ্জাবি, তাহলে দেখো পান এটা কি বলো, যা এটা কি, বি এটা কি বলো, পাঞ্জাবি। এখানে কয়টা মুক্তাক্ষর কয়টা বদ্যাক্ষর বলো তো, কয়টা মুক্তাক্ষর কয়টা বদ্যাক্ষর? ভাইয়া ভার্সিটি কবে পেইড ব্যাচ কি এই ক্লাসগুলো নিবেন না? অবশ্যই নিব, কেন নিব না, এই ক্লাসগুলোও হবে, এই ক্লাসগুলোও হবে, নিব না কেন, সবগুলোই হবে। এগুলো তো ফ্রি, যারা কোর্স করবে না তারাও করতে পারবে, কিন্তু ভর্তি হওয়ার পর তো এই ক্লাসগুলো আমরা আবার নিব, বুঝছো, আবার নিব। হ্যাঁ বুঝছো ইয়াসিন, তুমি হোপফুলি বুঝতে পারছো, এই ক্লাসগুলো আবার হবে, সমস্যা নাই। তাহলে এইবার বলো তো, এইখানে পান দেখো থেমে যেতে হচ্ছে, এটা কি বদ্যাক্ষর। যা দেখো এই যে শেষে আকার আছে, স্বর থাকলেই মুক্তাক্ষর, তাহলে এটা মুক্তাক্ষর। বি দেখো ইকার আছে, তার মানে এটাও কি মুক্তাক্ষর। বুঝছো কথা, কি বুঝছো কথা, বুঝছো? আচ্ছা এইবার চলো আমরা একটু প্রশ্ন সলভে যাই। তো এখানে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট প্রশ্ন আসছে 2020-21 সেশনে। প্রশ্নে বলছে বিশ্ববিদ্যালয় শব্দ কয়টি অক্ষর? এটা অলরেডি আমরা সলভ করে আসছি, উত্তর হচ্ছে 5টা। উত্তর কয়টা? 5টা। এটা আসছে ঢাবি সি ইউনিট 2011-12 সেশনে। কোনটি একাক্ষর? এখন একাক্ষর মানে কি, কোথায় একটা অক্ষর। এখন বলো এগুলোর ভিতরে একটা অক্ষর আছে কোথায়, কোন অপশনে একটা অক্ষর আছে, কোন অপশনে একটা অক্ষর আছে? শুধু বাংলা কোর্স আছে কি? না, শুধু বাংলা কোর্স নাই। শুধু বাংলা কোর্স কিনলে তো সাধারণ জ্ঞান ইংলিশ তো আরেকজনের কাছে পড়তেই হবে, তাই না? তখন দেখা যাচ্ছে আরো ডাবল খরচ, এবং আরো ডাবল খরচ ব্যাপারটা শুধু এখানেই না। এবং ধরো তুমি আলাদা আলাদা টিচারের তিনজনের 3টা কোর্স কিনছো, এখন দেখবা যে 3 জনের ক্লাস টাইম অনেক সময় একসাথ হয়ে যাবে, ওনারও 10টায়, ইংরেজিও 10টায়, বাংলা 10টা, তখন কোনটা থেকে কোনটা করবা? এই জন্য এক জায়গাতে 3টা কিনা ভালো, টাইম শিডিউল আলাদা আলাদা হবে, পেমেন্ট কম হবে। তাহলে এইটা কি হবে বলো তো, এটা হচ্ছে জল, এইটা দেখো, বাকি এই যে মা মা 2টা অক্ষর, দিদি আম মা 2টা অক্ষর, তার মানে এটা কি হবে, জল হবে। ওকে আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে 45তম বিশেষ, স্বরান্ত অক্ষর কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? এটা হবে স্বরান্ত অক্ষরকে কি বলে আর কি, বুঝছো? তাহলে স্বরান্ত অক্ষরকে কি বলে বলো তো, স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে বলো তো? স্বরান্ত অক্ষরকে বলে মুক্তাক্ষর। কি বলে বলো তো? মুক্তাক্ষর। ভেরি গুড। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? এটা অনেকেই পারবে না, এটা 36তম বিসিএসে আসছে। এখন এখানে কিন্তু বর্ণ বিন্যাস বলে নাই, বলছে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। দেখো আমি দেখতে চাই যে এই প্রশ্নের উত্তর আসলে কারা পারো, আমি একটু দেখতে চাই যে এই প্রশ্নের উত্তর তোমরা আসলে কারা পারো। উত্তর করো তো, উত্তর করো তো। কোর্স ফি কত ভাইয়া? ডিসকাউন্টটা এখন 2300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, আর নরমালি 3000 টাকা। আচ্ছা এইবার বলো এটা কি হবে বলো তো?
এইটা কি হবে? ভেরি গুড। এখন এইটা অনেকেই এটার উত্তর করবে না, এখানে হচ্ছে বন্ধন। এখন বলো বন্ধন শব্দের অক্ষর কয়টা হবে? দুইটা হবে, বন্ধন। এখন দেখো দুইটা অক্ষর যদি হয় তাহলে এইটা হবে। এখন দুইটা অক্ষর আছে এইটাতে, এইটা বন্ধন, আর এইটাতে আছে দুইটা অক্ষর বান্ধন। এগুলোতে দেখো এইটাতে হবেই না, তাই না? এখানে দুইটার অধিক। এখন হয় এইটা হবে, না হলে এইটা হবে। এখন এখানে বলছে বান্ধন, এখন বান্ধন না বন্ধন? উত্তর হচ্ছে কি? বন্ধন। তার মানে সঠিক উত্তর কি? খ। এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল করে, অনেকেই কি করে? ক উত্তর করে। এখানে কিন্তু অক্ষর বলছে, অক্ষর কিন্তু দুইটা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। এইবার দেখো নিঃশ্বাসের প্রয়াসে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর বলে। এটা আমরা পড়ছি। ওকে, সো আমাকে একটু জানিয়ে দাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, আমাকে একটু জানিয়ে দাও। অ্যান্ড এইভাবেই আমরা আমাদের বাংলা ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। বাংলার পুরো দায়িত্বে আমি থাকতেছি। আমাদের ঢাবি ক্ষয় এবং বিভাগ পরিবর্তন করছে, আমি আশা করি যে বিভাগ পরিবর্তন কোর্স অত্যন্ত চমৎকার হবে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যেই তোমাদের যে ইচ্ছা, যেই টার্গেট, ইনশাল্লাহ সেই টার্গেটটা আমরা ফুলফিল করতে পারবো এবং আমরা সেজন্য প্রস্তুত। বাকি দরকার শুধু তোমাদেরকে নিয়মিত এক্সাম, নিয়মিত ক্লাস, রেকর্ডেড ক্লাস, আবার আগেই 100টা পেয়ে যাবা, পিডিএফ পাবা এবং তোমার ঘরে কোশ্চেন ব্যাংক চলে যাবে, মডেল টেস্ট চলে যাবে, ওএমআর পেপার চলে যাবে তোমার কুরিয়ারে। তো এত কিছু তোমরা এই কোর্সে পাচ্ছ মাত্র 2300 টাকা দিয়ে। সো বুঝতে পারতে যে খুবই অল্প টাকায় আমাদের আসলে কোর্স। এবং গত বছর আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গত বছর অনেক স্টুডেন্ট আমাদের ভার্সিটিতে চান্স পেয়েছে, অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তো আশা করি এবছর ইনশাল্লাহ আমাদের টপ 10-এর ভিতরে ইনশাল্লাহ আমাদের 4-5টা স্টুডেন্ট থাকবে এই কোর্স থেকে। আমরা আশা রাখি 4-5টা স্টুডেন্ট আমরা আশা করি যে টপ 10-এ বিভাগ পরিবর্তন এবং খতে আমরা ইনশাল্লাহ পাবো। এছাড়া অনেক ইউনিভার্সিটিতে গুচ্ছতে আমাদের গত বছর হিউজ সংখ্যক স্টুডেন্ট আমাদের ব্যাচ থেকে চান্স পেয়েছে, কারণ আমরা খুবই ডেডিকেটেড, আমাদের ফুল টিম ডেডিকেটেড। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কোর্সটা যারা কিনেছো তারা তো কিনেছো, যারা কিনো নাই এখনো কোর্সটা, তোমরা হচ্ছে কোর্সে এনরোল করে রাখো। ওকে।